রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বারাসাত বিশ্ববিদ্যালয়। এবিভিপি টিএমসিপি সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে এবিভিপির 2 জন এবং টিএমসিপির 1 জন আহত। টিএমসিপির 3 জনকে আটক করা হয়েছে। স্যার আমি তো ওকে নিয়ে আসলাম, আসার জন্য যাদবপুর কাণ্ডে টানাপোড়েনের মধ্যে সোমবার ক্যাম্পাসের দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই অবস্থায় এই দেওয়াল লিখন নিয়ে পড়ুয়াদের মধ্যে উঠে এলো ভিন্ন মত। কেউ প্রশ্ন তুললেন বাক স্বাধীনতা নিয়ে। ক্যাম্পাসের ভিতরের বিতর্কিত দেওয়াল লিখনের নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুললেন পড়ুয়াদের একাংশ। वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा यहाँ। सब अंदर रह के किशन जी रेड सैल्यूट ये सब नहीं चलेगा। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সোমবারই এই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দেওয়াল লিখনের একাধিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আর্টস বিভাগের বয়েজ হস্টেলে আপত্তিকর রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয় রিপোর্ট মিলেছে। কোনো পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমরা এখন রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট এবং অরবিন্দ ভবনের মাঝখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে। এখানে যে দেওয়াল দেখা যাচ্ছে সেই দেওয়ালে কালো রঙের লেখা লং লিভ কিষেনজি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দেওয়াল লিখন এবং পাশে কাস্তে হাতুড়ির যে সিম্বল সেটা আঁকা। আমরাই কিন্তু এই স্লোগানসগুলো সিএমওকে পাঠাই এবং আমরা খুবই আপ্লুত এবং উই ওয়েলকাম দিস যে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী এই ব্যাপারটাতে ইন্টারভিন করেছেন। শুধু ওগুলো মুছে দিয়েই না, যারা যারা ওগুলোকে এঁকেছে তাদের বিরুদ্ধে আশা করছি অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী বোধহয় শুক্রবারে আসছেন, তথ্য প্রমাণ সহ আমরা হাতে ওনাকে সব অভিযোগ আমাদের জানাতে চাই। আমার পাতি কথা হচ্ছে ফ্রি স্পিচ কোথায়, আমার পাতি কথা হচ্ছে ফ্রি স্পিচ কোথায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোথাও চোখে পড়েছে এমন দেওয়াল লিখনও। আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে। ওপেন এয়ার থিয়েটারের বাইরের এই দেওয়ালটা দেখা যাচ্ছে, সেই দেওয়ালে কালো রঙে এইভাবেই একটা দেওয়াল লিখন চোখে পড়ছে, যেখানে লেখা হয়েছে ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ আ ডেমোক্রেসি, দে ডিজার্ভ এ বুলেট ইন দ্য হেড। কোথাও দেওয়ালে লেখা ব্রেক ফ্যাসিজম উইথ রেড, কোথাও রয়েছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এর মতো দেওয়াল লিখন। এ নিয়ে যাদবপুরের পড়ুয়াদের মধ্যেই ভিন্ন মত রয়েছে। বাজপেয়ী সরকার খোলাখুলি বলেছিল যে আমরা প্যালেস্টাইনকে বিশ্বাস করি যে ওই ল্যান্ডটা প্যালেস্টাইনের, এবং ইসরায়েল সেটাকে ক্যাপচার করে রয়েছে। এটা নিয়ে কথা বলা আমার মনে হয় না কোনো খারাপ বিষয় বা একটা অ্যান্টি ন্যাশনাল বিষয়। দেশবিরোধী স্লোগান বা দেশবিরোধী গ্রাফিটি কোনোভাবেই এটা যেই ভারতবর্ষ বা যেই রাজ্যের সংবিধানের শাসন থাকবে সেসব জায়গায় মেনে নেওয়া যায় না। এখানে বিভিন্ন রকম দেশবিরোধী স্লোগান টোগান এইসব কোনো রকমভাবেই চলা সাপোর্ট সমর্থনযোগ্য নয়। চাপানোতরের আবহে দেওয়াল লিখন নিয়ে এবার মুখ খুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। তো কিছু পোস্টার তো আছেই, অ্যান্টি ন্যাশনাল পোস্টার আমি দেখতে পাচ্ছি, সেগুলো এমন এমন সমস্ত লেখা আছে সেগুলো সত্যি চোখে লাগে। 19শে আগস্টের ঘটনার সাথে এটা রিলেটেড। কীরকম রিলেটেড? 19শে আগস্টে 12টার সময় আমি গিয়ে দেখলাম যে 1 নম্বর গেটের কাছে অনেক ছেলে বসে আছে। বলুন তো 12টার সময় কোন ছেলে বসে থাকে? দেশবিরোধী যে সমস্ত স্লোগান লেখা থাকছে, পোস্টার দেখা যাচ্ছে, সেগুলো কখন লেখে? দিনের বেলায় তো দেখা যায় না, তাহলে রাত্রিবেলায় লেখে। তার মানে কি সেটা তাদেরই পাঠ? এ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশবিরোধী শক্তির আধিপত্য ছিল। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না, কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডবের পাশাপাশি ক্যাম্পাসে দেওয়াল লিখন নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুভশঙ্কর সরকারের পর অরুণাশিস গোস্বামী। যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান আরও এক সদস্যের। তিনি অপারগ জানিয়ে দিলেন উপাচার্যকে। কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেই কমিটির সদস্য করা হয়েছিল আপনাকে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম আছে, পাশাপাশি আমার হিউম্যান রিসোর্স একেবারেই নেই। আমার মাত্র একটি অফিসার। এখানে 3 লক্ষ ছেলের কনভোকেশন আছে, 10 বছরে প্রথম কনভোকেশন হবে। 223টি কলেজের অ্যাডমিশন এবং অ্যাফিলিয়েশন সব আমাকে এই মাসের মধ্যেই করতে হবে, তার কাজ চলছে। উন্নত অবস্থায় আমি ওখানকার ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি যে আমার আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস বিকজ অফ মাই সার্টেন সাচ প্রবলেম, আমার পক্ষে এতে এনগেজড হওয়া সম্ভব না। কারণ আমি যেটুকু বুঝলাম যে এটা 11 দিনের কাজ নয় যে আমি গিয়ে কাজটা চট করে দিয়ে চলে আসি। যে কাজের জন্য আমাকে বলা হচ্ছে সে কাজটাতে আমি ঠিক ভালোভাবে কাজটাতে আমি স্বীকৃতি দিতে পারবো বলে আমার তরফ থেকে আমার মনে হয়নি। সেই জন্য আমি বলেছি আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আপনার নাম ঠিক করার আগে ওনারা আপনার সঙ্গে কথা বলেছিলেন? ফোন করেছিলেন, তো বলেছিলাম ওনাকে, আমি বলেছিলাম যে আমার অসুবিধা আছে, আপনি তো জানেন আমার ব্যাপার। তো উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, তাতে বলেছিলেন যে আপনার কনসেন্ট পেলে পরে আমি ডিটেলস আপনাকে জানাবো, মানে টার্মস অ্যান্ড রেফারেন্স। তো আমি কনসেন্ট দিতে পারিনি, তাতে আমি এটাই লিখেছিলাম যে আমার পক্ষে এটা সম্ভব না। এক কাঠের মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা, মোবাইল ফোনও। আর এ নিয়ে প্রতিক্রিয়া নিতে গেলে অভিনেতা জানিয়েছেন পরে কথা বলবেন। আমি সোমনার বাড়ি কাজ করছিলাম, পয়সা নিয়ে কথাবার্তা হতে হতে উনি আমার গায়ে হাত তোলে, প্লাস আমার মোবাইলটা কেড়ে নেয়। ফের মারধরের অভিযোগ, ফের অভিযুক্ত সোহম চক্রবর্তী। কাঠ মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগকারীর দাবি, বেহালায় সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাজ করার বরাত পেয়েছিলেন তিনি, তার জন্য অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন। অধিকাংশ কাজ হয়ে যাবার পর জিনিসপত্র কিনতে ফের টাকা চান মিস্ত্রি, কিন্তু সোহম চক্রবর্তী জানান কাজ শেষ না হলে টাকা দেবেন না। এরপরই কাজ বন্ধ করে দেন কাঠের মিস্ত্রি। প্রায় 1 মাস কাজ বন্ধ থাকার পর সোমবার তাকে ফ্ল্যাটে ডাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ, টাকা দেওয়াই হয়নি, উল্টে মারধর করে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। কালকে উনি ডেকেছে আমাকে বাড়িতে, আমি বাড়িতে গেছি। ওনার যে সিকিউরিটি গার্ড তোতন সর্দার, সে আমাকে থ্রেট দিয়ে আমার থেকে পেপারে লিখিয়েছে যে তুমি ভুল করেছো, লেখো, মানে তোমার দোষ, রাফ ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। আমি যেই বাড়িতে কাজ করছি, উনি আমাকে কালকে পেমেন্টের জন্য 25,000 টাকা মাল কেনার জন্য দিয়েছিল, ওটা ওর সিকিউরিটি গার্ড আমার থেকে সব কেড়ে নেয়। ওকে মারবে বলেছে, এই করবে বলেছে। আমি ভয়ে ফোন দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল সব বের করে নিয়েছে। সোমবার রাতেই বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঠের মিস্ত্রি। এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সোহম চক্রবর্তীকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। পরে আর ফোন ধরেননি তিনি। এর আগেও মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। 2024 সালের 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। অভিযোগ, এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল দুপক্ষ। এবার ফের মারধরের অভিযোগে এফআইআর হলো সোহমের বিরুদ্ধে। প্রবীর চক্রবর্তী ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা ও হাওড়ার পুরভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পুরভোট পরিচালনার জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং হেভিওয়েট নেতাদের। আর অন্যদিকে মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েছিল সর্বদলীয় বৈঠক। এবছরের শেষেই ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়, যাকে অনেকে বলছেন মিনি বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার এই 2 পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। কলকাতা পুরসভার ভোটের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে সহকারী বা কো ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে, আমরা আরো কমিটি তৈরি করব। দুটো জায়গার জন্যই হয়েছে। এত দুর্নীতির সাথে এরা যুক্ত ছিল, আর সেই দুর্নীতি করার ফলে মানুষ তাদেরকে এখন খুঁজছে, আর তারা তাই জন্যে কোথায় অনেকে লাপাতা হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই জন্যে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আমরা তাই জন্যে হাওড়া এবং কলকাতার
কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। কলকাতা পুর ভোট পরিচালনার কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। তার সঙ্গে সহকারী আহ্বায়ক করা হয়েছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। গঙ্গার ওপারে হাওড়া পুরসভায় নির্বাচনের জন্য ইনচার্জে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আর আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18,000 ভোটার পিছু একটি বুথ তৈরি হবে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? উচিতই না, তার কারণ যে লোকটার নাম নেই, যে লোকটা আজকে পপুলেশনের মধ্যে আছে, পরশুদিন তার নাম আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? সিভিল অ্যামেনিটিস তো সবার জন্য, পপুলেশনের জন্য। সেটা এখানে যারা কর্পোরেশন চালাচ্ছে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর, যারা রাজ্যের সরকার চালাচ্ছে, যারা দেশের সরকার চালাচ্ছে, তাদের হিসাবের মধ্যে নেই। একটা প্রবলেম যেটা আছে, যেটা অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আজকে অনেক ওয়ার্ড এখনও 7,000 8,000 ভোটে তারা রেখে দিয়েছে। কেন রেখেছে সেটা উত্তর দিতে হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তোলে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে, টাইম দেওয়া হোক। বৈঠকে একাধিক দাবি ও বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির প্রতিনিধিও। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিকেল 5টা থেকে শুরু হয়ে এদিন প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ওবিসি সংরক্ষণ নিয়ে জটের কারণে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার এবং এসএসসি 17,000 যোগ্য শিক্ষক। আজই 31শে অগস্টের বদলে বাড়ানো হোক চাকরির মেয়াদ। শুনানি হবে 31শে অগস্টের মধ্যে, জানালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত নয়, যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আরও বাড়ানো হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার ও 17,000 যোগ্য শিক্ষক। যোগ্য শিক্ষাকর্মীরা তারা বিগত 16 মাস ধরে বেতন হারা, তারা চাকরি হারা, তাদের জীবন জীবিকা অসহনীয় হয়ে উঠেছে। রাজ্য সরকারের কাছে আবেদন, তাদের কথা ভেবেও যেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। যোগ্য শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলের পাশে দাঁড়ান, যেন সকলের চাকরি সুনিশ্চিত করা যায়, এটি অবশ্যই দেখবেন। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চলতি বছরের 31শে অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিনে যোগ্য শিক্ষকেরা সবেতন চাকরি করতে পারবেন। ওই সময়ের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই মতো বিগত সরকারের আমলেই 2025 সালে ফের এসএলএসটির পরীক্ষা হয়। ইতিমধ্যে একাদশ দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়া নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে কাউন্সেলিংয়েও স্থগিতাদেশ জারি করেছে এসএসসি, কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা। তৃণমূল সরকারের আমলে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু ছিল, বিজেপি সরকারের আমলে তা হয়েছে 7%। নতুন সংরক্ষণ বিধিতে কিভাবে নিয়োগ হবে, বা তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যারা সুপারিশপত্র পেয়েছেন তাদেরই বা কি হবে, এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে এসএসসি। এই জটিল পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার ও 17,000 যোগ্য শিক্ষক। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে যোগ্য শিক্ষকদের তরফে 31শে অগস্ট থেকে মেয়াদ বাড়ানোর আর্জির পাশাপাশি দ্রুত শুনানির অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। 31শে অগস্টের আগেই শুনানি হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
কিন্তু শেষমেশ কি হবে? আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা মেনশন করিয়েছিলাম এবং সেই মেনশনের চিফ জাস্টিসের বেঞ্চে করিয়েছিলাম যাতে 31 তারিখেই আমাদের মামলাটা শোনা হয় এবং সেটা আজকে গ্র্যান্ট হয়েছে। ভার্বালি বলেছেন যেহেতু একটা ইন্টারিম অর্ডার আছে এক্সটেনশনের সেটা থাকবে, কিন্তু যে বেঞ্চে এই আলোচনা হয়েছে সেই বেঞ্চের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না, তাই আমাদের এক্সটেনশন হলো কি হলো না সেটা আমরা 31 তারিখেই জানতে পারবো। এক্সটেনশনের ভবিষ্যৎ কি হবে সেটা 31 আগস্টের হিয়ারিংয়েই বোঝা যাবে। আপাতত যেটা আমাদের ভয়ে ছিল যে লিস্টিং হচ্ছে না, কেসটা শুনানিতে আসছে না, সেইটা আপাতত লিস্টেড হয়েছে। চাকরির মেয়াদ কি বাড়বে? এই অনিশ্চয়তার মধ্যেই আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন যোগ্য শিক্ষকরা। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।